আমার আজকের আলোচনার বিষয় পুলিশ বের করতে চাইবে এসব মামলা যখন দেবে তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই হাসনাত, সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতাদের, ছাত্র তরুণ নেতারা যারা জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা আরো নানা রকম মঞ্চ, ঐক্য, অ্যালায়েন্স গড়ে নেতৃত্ব দিয়ে আসছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে এবং সারা বাংলাদেশটা একরকমের দাবড়ে বেড়াচ্ছেন, তাদের ইতনো মনে করেছেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে এদেরকে এই ইঙ্গিতটা বুঝিয়ে দেওয়া যে অন্তর্বর্তী সরকারের মতো, ইউনূস সরকারের মতো কোনো বাড়তি আশকারা তিনি এই তরুণ নেতাদের দেবেন না। সম্ভবত সে ইঙ্গিত একেবারে পরিষ্কার বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপির অভিযোগ তোলা, কিছুতেই এসব মেনে নেওয়া হবে না, নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তোলা, হুঁশিয়ারি উচ্চারণ করা সার্জিস আলম যেমন তারেক রহমান যখন নাহিদ ইসলামের বাড়ি গেছেন দৌড়ে সে বাড়িতে এসে তারেক রহমান যখন বুকে জড়িয়ে ধরেছেন তিনিও ঝাঁপিয়ে পড়েছেন, ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহকে এমপি নির্বাচিত নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছেন, হাসনাত তুই কোথায় রে, আওয়ামী লীগ তো দোকান খুলে ফেললো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা এমপি পদ পেয়ে গেছেন, সেখানে বিএনপির প্রার্থীর এমনকি মনোনয়নই বাতিল হয়ে গিয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বটে, কিন্তু এলাকায় গিয়ে স্বস্তি পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদও। এমন একটা পরিস্থিতিতে জুলাই আন্দোলনের নেতারা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদেরকে জুলাই আন্দোলনের সময় সকল প্রকার খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের জন্য যে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল ঢালাওভাবে এবং পুলিশ হত্যা সহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের অভিযোগে কোনো মামলা 2024-এর জুলাই আগস্ট সময়কালের কিংবা পরবর্তী সময়ের গৃহীত হয় নাই থানায়, তদন্ত হতে পারে নাই এই অন্তর্বর্তী সরকারের সময়, যার প্রভাবে তারা আরো দুর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশে রাজত্ব করে বেরিয়েছেন। তাদের যে ভয়টা ছিল, এই যে হাসনাত আব্দুল্লাহ কথায় কথায় বলতেন যে এই সরকার বদলে, এখন সেই অবস্থায় তারেক রহমান তাদেরকে নিয়ে গেছেন, কারণ তারেক রহমানের সরকার ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার স্পষ্টভাবে এই ঘোষণা পুলিশকে জানিয়ে দিয়েছে যে পুলিশ হত্যার যাতে ওই সময়কার হত্যাকাণ্ডগুলোর বিভিন্ন প্রমাণাদি সাক্ষ্য সংগ্রহ শুরু করে এবং পুলিশ হত্যার মামলাগুলো যাতে আবারও চাঙা হয়, নতুন করে মামলা করার প্রয়োজন হলে যাতে নতুন করে মামলা করা হয়। কারণ 44 জন পুলিশ সদস্য হত্যা হয়েছে বলে পুলিশ সদর দফতর থেকেই বিবৃতি এসেছিল, কিন্তু পুলিশ সদস্যরা যখন 5ই আগস্টে গলে যাওয়া লাশ যাত্রাবাড়ি থানা থেকে উদ্ধার করে 5ই আগস্টের 8 দিন পর রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের জানাজা হয়েছিল, তখন থেকে পুলিশ সদস্যরা দাবি করে আসছেন, অভিযোগ করে আসছেন অন্তত 2000 পুলিশ সদস্য 2024-এর জুলাই আগস্টে নিহত হয়েছেন এবং অনেক পুলিশ সদস্য মনে করেন 3 থেকে 3500 পুলিশ নিহত আন্দোলনের পর থেকে, কিন্তু পুলিশ বিভাগ ওই ঘটনা যেহেতু ঘাটাঘাটি করার সাহস পাচ্ছে না, তদন্ত করে নাই, তাই তাদের কাছে কোনো হিসাবই নাই ঠিক কতজন পুলিশ সদস্য ওই সময়ে সহিংসতায় নিহত হয়েছিলেন। পুরো মানে বয়ানটা এমন, পুলিশ একপাক্ষিক সহিংসতা করে গেছে, নৃশংসতা দেখিয়ে গেছে, কিন্তু এই বয়ানে কখনো উল্লেখ করা হয় না যে 19শে জুলাই একজন নিরস্ত্র পুলিশ সদস্য গিয়াসউদ্দিনকে পিটিয়ে মেরে তার চামড়া ছিলে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল যাত্রাবাড়ি সেতু থেকে এবং সেটা রীতিমতো পুলিশ, র্যাবকে হেলিকপ্টার, গাড়ি সহ সেই পুলিশ সদস্যের মৃতদেহ সেই সেতু থেকে ঝোলানো সেতু থেকে উদ্ধার করতে হয়েছিল। সে দফায় কোনো আন্দোলনের বয়ানে বীরত্ব গাথায় উল্লেখ করা হয় না যে সারা বাংলাদেশে সকল থানায় আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে, এনায়েতপুর, সিরাজগঞ্জের সেই রেখেছে। এমনকি বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে যে অনেক পুলিশ সদস্য নামাজ পড়ে বের হচ্ছিলেন পাশের মসজিদ থেকে এবং সেই মসজিদের সিঁড়িতেই তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। এই কথা কখনো উল্লেখ করা হয় না ওই আন্দোলনের কথা বলবার সময় যে পুলিশ সদস্যদেরকে এমন নৃশংসতার শিকার হতে হয়েছিল যে 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার একজন পুলিশ সদস্যকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ঘন্টার পর ঘন্টা দর কষাকষি করেও ঠান্ডা না করতে পারার পর রেখে আসতে হয়েছিল এবং সেই পুলিশ সদস্য এসআই সন্তোষকে পিটিয়ে মেরেছিল, তখন সেখানে জড়ো হওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও এই যে যাত্রাবাড়িতে 5ই আগস্ট যখন সেনা প্রহরা থানার সামনে থেকে উঠে গেল, তারপর ভীত সন্ত্রস্ত পুলিশ একক্ষণে পতন হয়ে গেছে, তারপরেও এরপর সেখানে ঢুকে শেষ পর্যন্ত ওই থানা জ্বালিয়ে পুড়িয়ে পুলিশ সদস্যদেরকে মেরে পুড়িয়ে ভ্যানের উপর যে লাশ রেখে এসেছিল সে কথা কিন্তু এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও আছে। মানে জাতিসংঘের প্রতিবেদনে যে 1400 মৃত্যুর কথা বলা হয়, সরকার এখন পর্যন্ত ইউনূস সরকার হিসেব মিলিয়ে মাত্র 834 জনের নাম বলতে পেরেছে। সেই 834 জনের মধ্যেও আবার মেয়র জাহাঙ্গীরের এপিএস হিসেবে কাজ করতেন এবং যার লাশ কিনা আবার উত্তরার একটা ব্রিজ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল পিটিয়ে মেরে।
তো এহেন পরিস্থিতিতে খুন, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ক্রমাগতভাবে চলেছে 24 জুলাই আগস্ট জুড়ে, এবং সেগুলোর যাতে বিচার না করা যায় সে সংক্রান্ত প্রথম দায়মুক্তি অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার জারি করেছিল 2024 অক্টোবর মাসেই, যখন নোয়াখালীর সোনাইমুড়িতে এক কনস্টেবলকে হত্যার অভিযোগে একটি মামলা পুলিশ তদন্ত করে এবং 3 জনকে গ্রেফতার করে। তারপর পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে প্রথমত বলে দেওয়া হয় যে কিছুতেই যাতে 2024 বা হয়রানি না করা হয়। তার মানে সরকারও জানে, জুলাই যোদ্ধারাও জানেন, এই নেতারাও জানেন যে কি ধরনের অপরাধী কর্মকাণ্ড ঘটেছে, ফৌজদারি অপরাধ ঘটেছে, যে রীতিমতো দায় মুক্তির অধ্যাদেশ দিয়ে সেই ফৌজদারি অপরাধে যাতে কোনো মামলা দায়ের না হয় বা পুলিশ তদন্তের চেষ্টা না করে সে ব্যবস্থা করতে হয়েছিল তাদের। আর ইউনূস সরকার যাওয়ার আগে একটা অধ্যাদেশ জারি করে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে গেছে, এবং সেই দায়মুক্তি অধ্যাদেশে 8ই আগস্ট পর্যন্ত না 31 ঘটনার জন্য কোন সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে, গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে। তার মানে 31 আগস্ট পর্যন্ত কি ভয়াবহ অপরাধ হয়েছে সেটা জানেন তারা। আর হাসনাত সার্জিসেরা জানেন, তারা তো 31 আগস্টে থামেন। সত্যি যদি এই দায়মুক্তি অধ্যাদেশকে পাশে সরিয়ে রেখে তারেক রহমান সরকার পুলিশ হত্যার বিচার শুরু করে, পুরো পুলিশ বাহিনীর ভেতরে যে দাবি আছে, পুলিশ বাহিনী কতজন নিহত হয়েছে জানতে চায়, পুলিশ বাহিনী মনে করে না মাত্র 44 জন নিহত হয়েছে, পুলিশ বাহিনী অন্তত ওই 44 জনের হত্যার বিচার চায়, সুনির্দিষ্ট ব্যক্তিবর্গকে ধরে তাদেরকে বিচার। এসআই সন্তোষকে যারা পিটিয়ে পুড়িয়ে মারলো, সেই একটি যুবক মাহাদি কিছুদিন আগে বানিয়াচং থানায় গিয়ে রীতিমতো পুলিশ কর্মকর্তাকেই হুমকি দিয়ে বলেছেন যে তিনি এর আগে পুলিশ পিটিয়ে মেরেছেন ফোনে, এবং এরপর পুলিশ যখন তাকে গ্রেফতার করেছে তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সক্রিয় ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে সেই মাহাদি বেরিয়ে এসেছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওই মাহাদি দিল্লিতে ধরা পড়েছেন অন্য একটি দেশের ভিসা নিতে, ইউরোপের একটি দেশে, কেউ বলছেন ফিনল্যান্ড, কেউ বলছেন ইংল্যান্ড চলে যাচ্ছিলেন, সেই দেশের ভিসা নিতে তিনি সে দেশে গিয়ে উপস্থিত হয়েছিলেন বলে জানা যাচ্ছে এখন। তার মানে তাই নয়, এদের একটা বিরাট অংশের জন্য নানা রকম সেফ এক্সিটের ব্যবস্থাও করে রাখা হয়েছে। এই অবস্থায় হাসনাত সার্জিস কোথায় যাবেন? মানে হাসনাত এমপি হয়েছেন, সার্জিস তো এমপিও নাই, তিনি কি নিজ এলাকায় যেতে পারবেন? পঞ্চগড়ে গিয়ে কি তিনি নিরাপদ বোধ করবেন? মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে যে কোনো মামলায়, ওই যে সিরাজগঞ্জের 15 জন পুলিশ পিটিয়ে মারা হোক, বা 5ই আগস্টের পর পুলিশ সদস্যরা যখন রাজারবাগ পুলিশ লাইন্সে কাঁদছিলেন এবং তখনকার আইজিকে বলছিলেন যে সারা বাংলাদেশ জুড়ে থানায় থানায় পুলিশ সদস্যদের লাশ পচে হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024 আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। এরা কি সকলেই আসলে সেফ এক্সিট নিয়ে অন্য কোথাও চলে যেতে পারবেন? যারা থাকবেন তাদের তো আসলে মানে কোনোভাবে দম নেওয়ার উপায় থাকবে না। তারেক রহমান স্পষ্ট বার্তা দিতে চাইছেন। ইশরাক হোসেন, তিনি প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, তিনি জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টাও দেখবেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে সংবাদ মাধ্যমে বলেছেন যে একদিকে যেমন অনেক জুলাই যোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয় নাই, তারা বিএনপির রাজনীতি করে বলে, কাজে তারা রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের তালিকা করবেন, ঠিক তেমনি তিনি বলেছেন আগের সরকার বিপুল পরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে দিয়েছিল, সে অর্থ জুলাই যোদ্ধাদের পেছনে খরচ প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। মনে করে দেখেন, এই জুলাই ফাউন্ডেশনে 100 কোটি টাকা দিয়ে জুলাই ফাউন্ডেশনের সিইও করে দেওয়া হয়েছিল। সকল জবরদস্তির অবসান চাইছেন, কারণ সে অবসান না ঘটালে তার জন্য তো সরকার পরিচালনাই মুশকিল। যখন তখন যে সে অ্যালায়েন্স, মঞ্চ, ঐক্য নামে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই নানা রকম নামে, আর জাতীয় নাগরিক পার্টি তো আছেই, যদি রাস্তায় লোক জড়ো হয়ে যায় এবং তারা সকলেই যদি পুলিশ বাহিনীর প্রতি এতটা মারমুখো থাকে এবং পুলিশ বাহিনীকে সবসময় ধমকে দেয় যে আমরা আগে থানা পুড়িয়েছি, আগে পিটিয়ে মেরেছি, আগে ঝুলিয়ে রেখেছি, আপনাদেরও রাখবো, তাহলে তারেক রহমান সত্যিই তো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো সব তদন্ত হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি যে সব তদন্তে আসবে এবং বিচার হবে। এই যে সার্জিস আলম এই ছবিটা অ্যাড করে তার ফেসবুক পেজে পোস্ট দিচ্ছেন, যে লেখাগুলো তিনি সেখানে লিখছেন সেই লেখাগুলো পড়ে আমার কাছে সর্বপ্রথম ওই প্রবাদটার কথা মনে পড়ে গেল, যে তাইলে কি সবকিছুই এখন নিজেদের বিরুদ্ধে, বিপক্ষে চলে যাচ্ছে সার্জিস আলমদের জন্য? তারা তো এমনি একটা লীগ আতঙ্ক নিয়ে চলাফেরা করেন। তারা যখন সরকারে ছিলেন তখনই তো আওয়ামী লীগ আতঙ্ক তাদের, এখন তো আরো সেটা তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে বর্তমান যে সরকার, তারেক রহমান সরকার, সেই সরকার যেভাবে
সংবিধান অনুযায়ী চলতেছে, এতে তো তাদের ওই সার্জিসদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারা তো সংবিধান তো মানতেই তারা নারাজ। এই ছবিটা যে প্রথমে আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে একটা সাংবিধানিক নিয়ম, যেখানে যেরকম সেরকম ভাবে যেতে হবে। তারা যে সরকারকে নিয়োগ করছিল অর্থাৎ সার্জিস আলমরা, সেই সরকার তো সংবিধান মানে নাই, মহামান্য রাষ্ট্রপতি প্রকাশ করছে। তো আর কয়েকটা দিন আমাদের ধৈর্য ধরতে হবে। দেখেন, আমি আপনাদেরকে সার্জিস আলমের সেই পোস্ট একটু পড়ে শোনাতে চাই, পাশাপাশি আলোচনা বিশ্লেষণও করতে চাই। দেখেন তিনি কি বলছেন, পাশাপাশি আপনাদের মতামতটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। তিনি লেখাটা শুরু করছেন এভাবে, দেখেন, এটাই ছিল 2026 সালের নির্বাচনের চিত্র। মানে যে ছবিটা, এই ছবিটা শেয়ার করে বলতেছে যে এটাই ছিল 2026 সালের নির্বাচনের চিত্র। বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখলো এককভাবে তারা কখনোই জাতীয় এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপন বৈঠক করলো, যত অপরাধী হোক না কেন তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো। এই যে প্রথমে তিনি যে লেখাগুলো লিখছেন, এটা কিসের জন্য লিখছেন? ওই ছবিটা দেখে লিখছেন। কেন ওখানে রাষ্ট্রপতি আছেন, কেন সেনা প্রধান আছেন, কেন তিন বাহিনীর প্রধান আছেন, এটাই তো তাদের চোখে বেজে আসতেছে। কিন্তু এটা তারা বুঝতেই পারতেছে না যে এটা সাংবিধানিক নিয়ম। আর যেটা তারা বললো, হ্যাঁ ঠিক আছে, আমরা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় আনার জন্য বিএনপির প্রার্থী বা বিএনপির লোকদেরকে কথা বলতে শুনছি, পাশাপাশি এটাও তো শুনছি তাদের জোটের লোকদের জান্নাতের টিকিট বিক্রি করা, 18 কোটি নামাজের সব একবারে দেওয়ার কথাও তো আমরা শুনছি। বিষয়টা বোঝার চেষ্টা করুন। তারপর তিনি লিখছেন, ফলে বিএনপি আওয়ামী লীগ প্রশাসনের একাংশ এবং দেশের ও দেশের বাইরে কিছু এজেন্ট একসাথে মিলে এই নির্বাচন করলো এবং ক্ষেত্র বিশেষে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করলো। মানে এই যে কথাগুলো তিনি বললেন, মানে কি বলেন, নিজেই নিজের বিপক্ষে কথাগুলো বলতেছেন না? আপনার কাছে কি মনে হয়? ওই যে থুতু এমন ভাবে ফেলা উচিত না যে থুতু নিজের শরীরে এসে লাগে। এই সার্জিসরা যে সরকারকে নিয়োগ করছিলেন, সেই সরকারই তো নির্বাচন আয়োজন করছেন। তারা নিজেরা সরকারে থেকে মাত্র 6টা আসন পেয়েছেন। সরকারে না থেকে যদি নির্বাচন করেন একটা আসন তো পাবেন না আমার মনে হয়। তাইলে যদি ভোট ইঞ্জিনিয়ারিং হয়, তাদের সরকারই করছে। এখন দেখেন কিভাবে কথা বলতেছে। তারপরে লিখছেন যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আবার সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছে, সেই আওয়ামীর শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মস্কারা করা ছাড়া কিছুই নয়। মানে ওই মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় সেনা প্রধান এবং আরো ওই বিমান বাহিনী নৌবাহিনীর প্রধান যে ওখানে আছেন, তাদেরকে বলতেছেন আওয়ামী লীগের লোক। তারা তো এটাই ভাবছেন অতীতে। কিন্তু তারা যে সার্বভৌমত্বের জায়গা ধরে আছে, মানে ওইটা তো ব্যক্তি হিসাবে দেখার কিছু নাই। কোন সরকার নিয়োগ দিল এটা তো বড় কথা না, তিনি কোথায় আছেন, ওই আসনটা কি। রাষ্ট্রপতি মানে ওই রাষ্ট্রপতি ব্যক্তি হিসাবে তো ধরার কিছু নাই, সেটাই তারা মনে করতেছেন। তারপরে লিখছেন যে আওয়ামী লীগ জনাব তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, 17 বছর দেশে আসতে দেয় নাই, বেগম জিয়াকে মিথ্যা মামলা জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করেছিল, ঘরে থাকতে দেয় নাই, সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি। এই কথা আপনাদেরকে বলি যে গত 18 মাসের দিকে যদি তাকান, এই এনসিপি বা দেশ বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষে তো কোনোভাবেই সম্ভব না আওয়ামী লীগকে দাবিয়ে রাখা বা আওয়ামী লীগকে বাধা দিয়ে রাজনৈতিক ময়দানে নাচতে দেওয়া। তারা কি করছে? রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, পাশাপাশি বিএনপিকে ব্যবহার করছে। এখন যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে, তারা তো গণতন্ত্রের পক্ষে, বহুদলীয় গণতন্ত্র চায়, আওয়ামী লীগ আসুক। এইটা তাদের কাছে সহ্য হচ্ছে না। তারা মনে করতেছে কেন বিএনপি এখন আওয়ামী লীগকে থামানোর চেষ্টা করতেছে না। কিন্তু এইটা তো দিবা স্বপ্নের মতো, তাই না? দিবা স্বপ্ন তারা দেখতেছেন। সেজন্য আমি বললাম যে তারা যেদিকেই তাকাচ্ছে শুধু দেখতেছে যে সবকিছু নিজেদের বিরুদ্ধে চলে যাচ্ছে। মানে তার লেখাগুলো পড়ে কিন্তু এরকমই মনে হয়। তারপরে তিনি এখানে নেতাকর্মীরা মনে রাখবেন, এখন দেখেন মানে স্থানীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের তিনি কি বলে যে ব্রেন ওয়াশ করার চেষ্টা করতেছেন। তাকে আদৌ সম্ভব? সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত হন, তাহলে তার দায় আপনাদের নেতা জনাব তারেক রহমানকে নিতে হবে। এই কথাটা বলার মাধ্যমে সার্জিস আলম যে ভুলটা করলো আমার মতে, যে একটা রাজনৈতিক দলের তৃণমূলের কর্মীদেরকে সেই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা প্রধান তার বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা। এইটা তো আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে যদি বলে যে এই পোস্টের পরিপ্রেক্ষিতে অ্যাকশন নেবে, আইনগতভাবে অ্যাকশন নিতে পারে। তারেক রহমান হলো বিএনপির সর্বোচ্চ নেতা এবং বাংলাদেশের বর্তমানে তিনি প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে তার দলের তৃণমূলের কর্মীদেরকে আহ্বান জানাইতেছেন যে
আপনাদের সকল কিছুর জন্য তিনিই দায়ী থাকবেন, মানে তার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করতেছে। মানে কি ব্রেন নিয়ে এরা চলে। শেষের দিকে লিখছেন, যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের যে কোনো সহযোদ্ধাদেরকে আওয়ামী লীগের দ্বারা আবার হতে হয় কিংবা রক্ত দিতে হয়, তাহলে তার দায় জনাব তারেক রহমান ও বিএনপিকে নিতে হবে। জনাব তারেক রহমানকে আজকের অ্যাপ্রোচের জন্য ধিক্কার জানায়। তারা জানাইতে পারে, তারা তো সংবিধান মানে না, সংবিধান যারা মানবে তাদেরকে তো তারা দেখতে পারবে না সাজেস্ট, এটা ঠিক কথা। কিন্তু ওই যে আমি প্রথমে বললাম যে প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।